স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি। আমার এটা লাস্ট চেষ্টা। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আজ 14ই সেপ্টেম্বর, ঠিক এক মাস আগে দিনটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। 14ই অগস্ট কি হয়েছিল সেদিন, আরজি করে কি পরিস্থিতি হয়েছিল সেটা আপনাদের সকলের মনে রয়েছে। রাতে দুষ্কৃতী দৌরাত্ম্য এতটা বেড়ে গেছিল, সেখানে হামলা হয়, ভাঙচুর হয় আরজি করের এমার্জেন্সি বিভাগ। দেখিয়েছিলাম সেই সমস্তটা ছবি। তারপর এই এক মাসে নানা ঘাত প্রতিঘাত, বিভিন্ন এই তিলোত্তমা কাণ্ডের যে ঘটনা তিলোত্তমার সঙ্গে হয়েছে, তার প্রতিবাদে আন্দোলনের সুর চড়েছে আরও। তার ন্যায়ের দাবিতে আরও অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে এই আন্দোলন। আর তারপর আমরা দেখলাম সিবিআই এর হাতে গেল দুর্নীতি, আরজি করের দুর্নীতির তদন্ত ভার। আর সেই দুর্নীতিতেই গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপরে শিরদাঁড়া হাতে চিকিৎসকদের মিছিল আমরা দেখেছি লালবাজারে। তারপর সেই লালবাজার থেকে এবার স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকরা বসে রয়েছেন, ঠায় বসে রয়েছেন। সেই দাবি 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে তারা বসে রয়েছেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অনড় অবস্থান তাদের। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছলেন আন্দোলনকারীদের মাঝে। তারপর আন্দোলন ঠিক কোন পর্যায়ে রয়েছে সমস্যাটা নিয়ে কথা বলবো আজকের হটস্পট স্বাস্থ্য ভবনের সামনে থেকে। তিলোত্তমার ধর্ষণ খুনের বিচারের দাবি চেয়ে সকলে পথে নেমেছেন। থ্রেড কালচারের বিরুদ্ধেও ক্ষোভে ফুঁসছেন জনসাধারণ। নাগরিক সমাজ জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বারবার করে স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে, প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। তার মধ্যেই এই যে পথ থেকে ওঠা দাবি, এই পথেই এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বার্তা দিলেন। একেবারে যারা চিকিৎসক সমাজ রয়েছেন, অর্থাৎ পথে রয়েছেন, একাধিক প্রশ্ন তুলছেন, তাদের মাঝখানে এসে তিনি কিছু বার্তা দিয়েছেন। শুরুতে বরং নজর রাখা যাক তিনি আজ ঠিক কি বললেন। আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, সমব্যথী এবং সমসাথী। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি বলতে পারি। মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ আন্দোলনকারীদের মধ্যে এসে পৌঁছেছিলেন। তিনি ঠিক কি কি বললেন, কি কি বার্তা দিয়েছিলেন আপনাদেরকে শোনাচ্ছিলাম এতক্ষণ। দেখুন, তিনি এই স্বাস্থ্য ভবন চত্বর ছাড়ার পরই আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকরা তাদের নিজেদের মধ্যে একটা বৈঠক করে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে তারা আন্দোলনের পর এর পরবর্তী কর্মসূচি তাদের কি হবে, তারা বৈঠকে বসতে চাইছেন এবং যদি সদুত্তর পান তারা সরকারের তরফ থেকে তবে তারা সেই বৈঠকে বসছেন। এই বক্তব্য করে তারা একটা ইমেল করে এবং এই ইমেলের পরেই তারা কিছুক্ষণের মধ্যেই ইমেলের একটা রিপ্লাই পায় এবং সেই রিপ্লাইতে বলা হয় যে 15 জন প্রতিনিধি নিয়ে তারা আজকে বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন এবং কালীঘাটে সংলগ্ন যে অফিস সেখানেই তিনি বৈঠকে বসবেন এমনটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়। তারপর আমরা দেখেছি যে এখন অব্দি যা আপডেট আসছে যে তারা গিয়ে সেখানে পৌঁছেছেন এবং বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সেই বৈঠক থেকে তারা যারা জুনিয়র চিকিৎসকরা এখানেও রয়েছেন তারা কি চাইছেন সমস্তটা নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা একেবারে টিভি9 বাংলা তারা ইউটিউবে তারা সেখানে নজর রেখেছেন এবং চিকিৎসকরা কি চাইছেন। আজকে বৈঠকে ইতিমধ্যেই 30 জনের যে প্রতিনিধি দল তারা পৌঁছে গেছে, সেখান থেকে আপনারা কি এক্সপেকটেশন রাখছেন বৈঠক থেকে? দেখুন, কালীঘাট কোনো প্রশাসনিক জায়গা নয় বৈঠক করার, তাই আমরা আশাহত অল্প হয়েছি, কিন্তু আজকে আন্দোলন 35 দিনের মাথায় যাচ্ছে। 14 তারিখের ঘটনা আরজি করে সেটা 30 দিন যাচ্ছে এবং এখানে আমরা 5 দিন বসে আছি। ওনারা হয়তো ভাবছেন যে আমরা কর্মবিরতি ভালোবাসি বা এরকম বসে থাকতে ভালোবাসি, তাই এই বার্তা নিয়ে যাচ্ছি যে না, আমরা ভালোবাসি না, আমরা কোথাও যে কোনো জায়গায় যদি বসতে হয়, যে কোনো জায়গায় আলোচনা করতে হয়, আমরা যেতে রাজি আছি। এই বার্তাটাই আজকে পৌঁছাতে কালীঘাটে গেছি এবং দেখা যাক কি হয়। মুখ্যমন্ত্রী তো আজকেও আপনাদের মধ্যে এসেছিলেন, এসে আপনাদের সঙ্গে কথা বলেছেন, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আজকের এই বৈঠকের পর জট কাটবে? দেখুন, আজকের যে কালীঘাটে আমাদের 35 জন প্রতিনিধি দল গেছে, তারা বৈঠক করবে এবং করার পর যা ডিসিশন হবে সেটা আমাদের সে জানাবে। আজকেই কোনো আলটিমেটাম বা কনক্লুশন হয়তো হবে না, এটা আমরা ভেবেই রেখেছি প্রথম থেকেই। তো আজকে হয়তো কনক্লুশন হবে না, আমরা ওয়েট করছি 35 জনের আসার এবং তারা কি বলছে শোনার, এবং সেই মতে সমস্ত মেডিকেল কলেজ, আমাদের কলেজ, সমস্ত মেডিকেল সবাই মিলে ডিসিশন নেব, পরবর্তী স্টেপ কি হয় সেটার দিকে ভাববো। তারা বলছেন, অর্থাৎ এখানে যারা চিকিৎসকরা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তারা বলছেন যে এখনো অবধি তারা জানেন না যে এর পরবর্তীতে কি প্রস্তুতি, মানে কোন দিকে তারা এগোতে চলেছেন, কারণ যারা ইতিমধ্যেই বৈঠকের জন্য গেছেন, যে 35 জনের দল বৈঠকের জন্য গেছে, তারা বৈঠক থেকে ফিরে এসে যা বার্তা দেবেন সেই মতোই পদক্ষেপ হবে। এবং আমি এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে তারা টানা কিন্তু টিভি9 বাংলার ইউটিউব চ্যানেলে সেখানে নজর রেখেছেন এবং সেখানে তারা দেখছেন যে ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সুশোভনের সঙ্গে সরাসরি। সুশোভন, এখনো অবধি বৈঠকের কোনো আপডেট, এখনো কি প্রস্তুতি পর্ব চলছে নাকি বৈঠক শুরু হয়েছে? সকলে তাকিয়ে রয়েছেন এই বৈঠকের দিকে। দেখো, এখনো পর্যন্ত সেই বৈঠকের আপডেট সেরকমভাবে কিছু পাওয়া যায়নি, তবে বৈঠকের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এটা নিশ্চিতভাবে বলা যায়। তার কারণ 1 ঘন্টা প্রায় ছুঁই যে প্রতিনিধি দল এসছেন তারা একেবারে মুখ্যমন্ত্রীর যে বাসভবন, সেই বাসভবনের যে অফিস, সেই অফিসে তারা পৌঁছেছেন। খুব স্বাভাবিকভাবেই বলা যায় তাদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের যে কথাবার্তা সেগুলো কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই জায়গা থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আজকে যে প্রতিনিধি দল তারা যখন এসছিলেন তারা কিন্তু একটা বিষয় বারবার বলে গেছেন, যেটা তুমি জানো, আগেও বলেছেন যে তারা যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে অনড়। অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে যে অফিস রয়েছে, সেই অফিসে তিনি যে বৈঠক করবেন বলে তিনি তাদের ডেকেছেন, সেই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি যে কথা বলছিলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গিয়ে কিন্তু আজকে যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরও গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু বলেছেন তিনি শেষবারের জন্য তিনি বলতে এসছেন এবং সেই জায়গা থেকে আজকের এই বৈঠক, সেখানে কিন্তু দুটো বিষয় একেবারে নিশ্চিত হবে। এক, জুনিয়র ডাক্তারদের এর পরে তাদের কি কর্মসূচি, তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলন কোন পথ নেয়। অন্যদিকে রাজ্য সরকার কি ভাবছে, তার কারণ তুমি জানো রাজ্য সরকার প্রথম থেকে একটা বিষয় বলে এসছে যে তারা কিন্তু সবসময় আলোচনার জন্য প্রস্তুত। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাও বলেছেন যে কোনো রকম ব্যবস্থা নেবেন না, তিনি আলোচনার দরজা সবসময় খুলে রাখছেন। সেই জায়গা থেকে তুমি এর আগে যদি দেখো যে সেখানে নবান্ন নেতারা গেছিলেন, লাইভ স্ট্রিমিং হবে না,
তাই তারা ফিরে এসছেন। আজকে কিন্তু তারা বলেছেন যে বৈঠক হবে, সেই বৈঠক মানে স্বচ্ছতা রাখতে হবে, অর্থাৎ এই স্বচ্ছতাকে সামনে রেখে বৈঠক কি হয়, সেখানে কি আলোচনা হয় এবং সেই বৈঠক কতটা দূর এগোয়, সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা একদম সুশোভন, বোঝাই যাচ্ছে সকলেই এইদিকে তাকিয়ে রয়েছেন। আজ বৈঠকে জট কাটে কিনা অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবেই। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, অবস্থানরত অবস্থায় রয়েছেন, এই আন্দোলনের ঝাঁজটা বাড়ছে, স্নায়ুযুদ্ধ চলছে ওখানে কালীঘাটে, এখানে তাদের তার সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, 35 জনের প্রতিনিধি দল তারা গেছেন, গিয়ে পৌঁছেছেন, এখন অব্দি কি কোনো আপডেট পেয়েছেন আপনারা সেখান থেকে যে তারা বৈঠক শুরু করতে চলেছেন কিনা, বা কি হতে চলেছে? 5 দফা দাবি আপনাদের থাকছে, স্টিক করে থাকছেন, নাকি আরো কিছু আপনারা যুক্ত করেছেন, কোনো দাবি দেওয়া রয়েছে? এখন অবধি কোনো আপডেট পাওয়া যায়নি, তবে দাদারা আন্দোলন চালাচ্ছেন, দাদারা বর্তমানে আলোচনা করছেন, এরপর পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটা প্রোগ্রামের পরে জানতে পারবো। আপনাদের থেকে আরো একটা বিষয় জানার, যে এই যে আপনারা ট্রান্সপারেন্সি মেলে আপনারা উল্লেখ করেছেন যে ট্রান্সপারেন্সি বজায় রাখার বিষয়টা, সেটার জন্য কি ভাবনা চিন্তা ছিল আজকের এই বৈঠকে? আমাদের তো ইচ্ছা ছিল যে লাইভ সম্প্রচার সরাসরি করানোর, কিন্তু দেখা যাক এরপরে মুখ্যমন্ত্রী মানেন কিনা সেটা ট্রান্সপারেন্সি তাহলে একমাত্র মেনটেন হতে পারে। ট্রান্সপারেন্সিটা কেন, মানে এটা বজায় থাকুক, সেটা আপনারা কেন চাইছেন? কারণ ট্রান্সপারেন্সি না থাকলে এরপরে কি হবে না হবে, সেটাকে কিভাবে চালানো হবে, বা এআই মানে এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে হয়তো বলা যেতে পারে যে যা কিছু দাবি করা হয়েছিল যা আলোচনা ছিল সেগুলো সবই ফেক হতে পারে। তো এই জন্য আমরা ট্রান্সপারেন্সি চাই, যাতে এই সমস্ত ঘটনা পুরো রাজ্যের, পুরো দেশের মানুষের কাছে স্বচ্ছ হয়ে যায়। বোঝা যাচ্ছে ওনারা চাইছেন যাতে স্বচ্ছ একটা আলোচনা হয়, সেই জন্যই তারা ট্রান্সপারেন্সির কথাটা উল্লেখ করেছিলেন মেলে। এর পরবর্তীতে কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ গুহ, আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভের সঙ্গে সরাসরি কথা বলবো। সৌরভ, এখনো অবধি কি জানতে পারা যাচ্ছে? আন্দোলনের ঝাঁজ সেখানে বাড়ছে, কালীঘাটে ওখানে স্নায়ুযুদ্ধ চলছে। একেবারেই স্নায়ুযুদ্ধটা শুরু হয়েছিল নবান্ন সভাঘর থেকে, যেখানে লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে আন্দোলনকারীরা নবান্নে গিয়েও সভাঘরে গেলেন না, বাইরে বসে রইলেন। আর সভাঘরে তাদের জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্নায়ুযুদ্ধ আজও কিন্তু অব্যাহত রয়েছে। আজকে হঠাৎই দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের মঞ্চে হাজির হলেন। রাজনৈতিকভাবে অনেকেই বলতে শুরু করলেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মাইক ধরে বললেন যে এটা তার শেষ চেষ্টা। এরপর আন্দোলনকারীদের ওপর নিশ্চিতভাবে একটা অদৃশ্য চাপ পড়ল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বার্তা পৌঁছে দিলেন যে তার কোনো ইগো নেই, তিনি তার পদমর্যাদা সম্পর্কে তিনি আদৌ কোনো ইগো দেখাচ্ছেন না। তিনি আন্দোলনকে সম্মান জানিয়ে নিজে এসেছেন আন্দোলনকারীদের কাছে। সেই জায়গা থেকে আন্দোলনকারীরা যদি সদর্থক কোনো বার্তা না দেন, কোনো যদি হাত বাড়িয়ে না দেন, তাহলে পরিস্থিতির দায় কিন্তু তাদের ওপরই বর্তাবে। সেই জায়গা থেকেই এই যে ঘটনার বাধ্যবাধকতা, সেই জায়গা থেকেই নবান্ন সভাঘর নয়, অন্যান্য প্রশাসনিক ভবনে নয়, তা নিয়ে যথেষ্ট আপত্তি থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর বাসভবনে আলোচনায় রাজি হয়েছেন জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন। এই মুহূর্তে আমরা একেবারে বাইরে রয়েছি। বৈঠক শুরু হয়েছে কিনা এ ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট নেই। যেটুকু জানা গেছে যে তারা 3টি দাবি রাখবেন: লাইভ স্ট্রিমিংয়ের দাবি, না মানলে দুপক্ষের ভিডিও রেকর্ডিংয়ের দাবি, এবং অবশ্যই 3 নম্বর ভিডিও রেকর্ডিংয়ের কপি তারা চাইবেন। সব মিলিয়ে এই মুহূর্তে 35 জন আন্দোলনকারী আলোচনার জন্য ঢুকেছেন। গোটা বিষয়টা এই আলোচনার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, যে আজকে এই যে আলোচনা হতে চলেছে বা আলোচনা হচ্ছে, আমরা এখনো জানি না, আমরা একদম বাইরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কোনো সমাধান সূত্র বের হবে, এটাই হলো সব থেকে বড় কথা। সমাধান সূত্র বের হবে কিনা, নাকি আরো গভীর রাজনৈতিক আন্দোলনে পরিণত হবে। তুমি যে কথা বলছো, এখনো অবধি আমাদের কাছে কোনো আপডেট এসে পৌঁছয়নি যে ভেতরে বৈঠক আদৌ শুরু হয়েছে কিনা, এবং যারা এখানে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারাও এখনো অবধি কোনো আপডেট পাননি যে এখনো অবধি কোনো বৈঠক শুরু হয়েছে কিনা। তবে এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা তথা গোটা দেশ বলা যেতে পারে। আজ এই বৈঠক থেকে কোনো সদুত্তর বেরোয় কিনা অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো তিলোত্তমার বাবা, তাদের সঙ্গে আমাদের কথা হয়, তিনি কি বলছেন, তারা কি বলছেন শুনুন। যা দাবি রেখেছে সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো। উনি যে এসেছেন ওখানে খুব আমরা স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু ডাক্তারদের যে জুনিয়র
ছাত্রদের যে 5 দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই। এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী তো যারা মানে সব দোষী, সব মানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে। এটা আমার একদম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন তুলে ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে এটা জন্য উনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করেন। তিলোত্তমার মা বাবা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনকারীদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন সেটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন, জুনিয়র চিকিৎসকরা তারাও সাধুবাদ জানাচ্ছেন। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী যেমন বলেছেন যে তিলোত্তমা বিচার পাক, এখানে জুনিয়র চিকিৎসকরা তারাও চাইছেন তিলোত্তমা বিচার পাক, আর তিলোত্তমার মা বাবা তো চাইছেই। সকলেই তাকিয়ে আছেন আজকের এই বৈঠকের দিকে। বৈঠক থেকে কোনো সদুত্তর আসে কিনা, জট কাটে কিনা, অবশ্যই আমাদের নজর থাকবে।